লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobeta.communityradio.com.bd। আবারও বলছি www.lokobeta.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। ভিড়াবে না ওলাও ধীরে ধীরে বাইয়া রে, ওলাও ধীরে ধীরে বাইয়া রে। জেলেরা মাছ ধরে নদীতে ও সমুদ্রে, জেলেদের কণ্ঠে ঢেউয়ের তাল মিলিয়ে গান চলে নৌকায়। উপকূলীয় জেলা বরগুনা, এ জেলায় নানান পেশার মানুষ রয়েছে। সমুদ্র তীরবর্তী জেলা হওয়ায় জেলে পেশা আছেন অনেকেই, তার মধ্যে অনেক জেলেই ইলিশ মাছ ধরেন। তবে আগের চেয়ে ইলিশ যেন দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে আগে বড় মাছ পাইছি, বড় মাছ পাই না, বড় মাছ আগে আমরা এই জন্য মাছ ধরতে পারি না। ছোট মাছ বড় ডিমেলা মাছগুলো মার গেলে এই জন্য, বাচ্চা মাছগুলো মার গেলে এই জন্য মাছ কম হয়, হ্যাঁ হয় না। ওই তো নিজেরা খাই যাই আর পোলা পানের লেখাপড়া খরচ মরচ লাগে। মুগো বাপের দুই সময় কিনে আনে ইয়ে খাই। সর্ষে ইলিশের গন্ধে ভরে যায় বাঙালির প্রাণ। ছোট বড় সবারই প্রিয় ইলিশ। ইলিশ না হলে
হয় না বাঙালির বর্ষবরণ, অন্যদিকে ইলিশ মাছ ধরে বাঁচে হাজার হাজার পরিবার। দুবেলা দুমুঠো খাবার আর ছেলে মেয়ের লেখাপড়া সবই নির্ভর করে এই ইলিশ মাছ ধরার উপর। নদীতে যত বেশি মাছ, জেলেদের তত বেশি আশার আলো। তাই মাছ সংরক্ষণ জেলেদের, আমাদের ও দেশের জন্য গুরুত্বপূর্ণ। এ নিয়ে বলছেন বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলফাজ উদ্দিন শেখ। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং এটা বেশ সুস্বাদু মাছ, সেই জন্যে আমাদের কাছে এর গুরুত্ব অনেক, এবং যেহেতু এর বাজার মূল্য অনেক বেশি, সেহেতু জেলেদের কাছেও এর গুরুত্ব অপরিসীম, এবং এটা দিন দিন এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা দেখে জেলেরা উৎসাহিত হচ্ছে এবং তাদের কাছে এই মাছের গুরুত্ব অনেক পরিমাণ বেড়ে গেছে। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী, জমির আইলে চাষ করে গড়ব আমাদের আগামী। সরজান পদ্ধতিতে জমি চাষ এসো করি আমরা গ্রহণ। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা, আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের দেশে জালের মতো ছড়িয়ে থাকা নদ নদীতে রয়েছে প্রচুর মাছ। বরগুনা জেলার অধিকাংশ মানুষ মাছ ধরে জীবনযাপন করে, তার মধ্যে ইলিশ মাছ ধরা জেলেরা রয়েছে অনেক। ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশের ডিম ছাড়ার মৌসুমে যদি মাছ ধরা থেকে বিরত থাকা যায় তবে প্রচুর মাছ পাওয়া সম্ভব। এখন অক্টোবর মাস, চলছে ইলিশ সংরক্ষণ। এ সময় ইলিশ মাছ ধরা, বেচা, কেনা ও খাওয়া থেকে বিরত থাকতে হবে। সরকারি এই আদেশ না মানা জেলেদের হচ্ছে জরিমানা, হচ্ছে জেল। এ নিয়ে বলছেন বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ। বর্তমানে 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এই উদ্দেশ্যে উপজেলা মৎস্য অফিস বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে। তার মধ্যে আছে প্রচারণা, আমরা ব্যানার, ফেস্টুন, লিফলেট, মাইকিং এবং উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে আমরা এই প্রচারণা চালিয়েছি, এবং বর্তমানে মোবাইল কোর্ট এবং উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এবং এখন নদী প্রায় মুক্ত আমরা বলতে পারি। জেলেরা আমাদের সঙ্গে সম্মত হয়েছে যে যদি এখন তারা ইলিশের ডিমওয়ালা ইলিশ না মারে তাহলে তাদের জন্য এটা লাভ হবে, কারণ এই বছরে প্রচুর পরিমাণ ইলিশ উৎপাদন হয়েছে। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। সিসিআরআইপি প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দিবস পালন করা হয়। এসব দিবস পালনের মধ্যে রয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসের দিন আলোচনা করা হয় দুর্যোগের নানা বিষয় নিয়ে। র্যালি, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনে। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। দিবস যেটা, এই দিবসগুলো সরকারিভাবে যে দিবস ঘোষিত আছে, মনে করেন যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, এটা মূলত গেলবারের মার্চের 10 তারিখে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, আমরা করেছি এবং প্রতি বছরই আমরা এটা করব। সেভাবেই আমরা যতদিন এই প্রকল্প আছে সেভাবে এই দিবসগুলো ধরা থাকে। এখানে আমাদের গেলবারে যেটা আমরা করেছি এবং আগামীতে ওই রকমই পরিকল্পনা যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাইক্লোন সেন্টার নির্মাণ হয়েছে ওই স্কুলে ছাত্রছাত্রী থাকে, ওখানকার ম্যানেজমেন্ট কমিটি থাকে, ওখানকার টিচার, গণ্যমান্য ব্যক্তি, এরা মিলে
এখানে সকালবেলা 10টা বা 9টার দিকে র্যালি হয়। র্যালির পরে ওই সাইকেল সেন্টারের নিচে আলোচনা হয়। সেখানে আলোচনার উপরে উপস্থিত লোকজনদের এবং ছাত্রছাত্রীদের ভিতরে রচনা প্রতিযোগিতা অথবা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কিছু পুরস্কারও থাকে এবং টি শার্ট থাকে তাদের জন্য। এটা একটা ছোটখাটো কালচারাল অনুষ্ঠানের মতো করে তারপর সমাপ্তি ঘোষণা করা হয়। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ইলিশ মাছ সংরক্ষণের সুবিধা নিয়ে একটি নাটক। ও গো আমার সুন্দর বধূ, একখান কথা শোনো, তুমি ছাড়া আমার তো নাই তো কোনো গতি। কি আসুক এত এলমেশাইলে কমে গনে, কি মতলব? কি মতলব? মতলব তো একটা থানার নাম, চাঁদপুর জেলার মতলব থানা। ব্যাপারটা তোমার নাই জানা, হেইতে পড়লা কতক্ষণ হেনে পেনা। পেনজনে নাই পেনা, হে আবার ছন্দ কয়। ছন্দ? এ ছন্দ এটা কন্টিনিউ করলে তো লাগবে না মন্দ। গন্ধ? এ তোমার ব্যাগে কি এত গন্ধ চড়ছে? আরে জাতীয় মাছ ইলিশ। ও বউ ঘরে যাও, ঘরে যাইয়া তুমি মোরে এই ইলিশে রান্দা দাও। পেও পেও পেও। থামো তোমার পেও পেও। কে কে কে? এ মাছ কি রানতে চাও না? না, রানতে চাই না। ও বাউস, বাউস গো, এ বলাও গায় মেও। কি এত চিল্লি চিল্লি, কি এত ঝগড়াঝাটি, কি হয়েছে? সমস্যা কি? দেওরা তোমার ভাই করছে কি দেখো, অসময় ইলিশ মাছ আনছে। অসময় ইলিশ মাছ? অসময় কে? রান্দার টাইম কি সরে গেছে নাকি? রান্দার সময় না, মাছ ধরার সময় বন্ধ গেছে। 12ই অক্টোবর হইতে মাছ ধরা বন্ধ। এই বন্ধ থাকবে 2 নভেম্বর তামাই। আরে এ নামাই না, তোমার ভাই মাছ ধরিয়ে আনছে। আরে এসব অবরোধ টবরোধ থাকবে, হাতে কি হইবে? মাছ ধরা তো চলবি, এটা বুদ্ধিমানের কথা না ভাইজান, এটা গঙ্গামানের কথা। আমনে কোন হান জাল্লেরা যারা এই বরগুনা জেলার না হান উপকূলীয় জেলায় জেলে পেশা লইয়ে বাঁচতে আছে, হ্যাগো জীবন কোনটা কইতে পারেন? হ্যাগো ভাগ্য কি রূপে নির্ভর করে কইতে পারেন ভাইজান? মাছের উপরে, মাছের উপরে, ইলিশ মাছের উপরে। মাছ পাইলেই তো জাল্লাগো ফুর্তি। তো সেই মাছ যদি না থাকে ধরবা কি নে ভাই? এ থাকবে না কায়ে মাছ? থাকবে কেমনে? ধরো তুমি যদি পেটে বাছুর আছে, এই গরু মানে গরুর বাচ্চাটা দুনিয়ায় আর আগে যদি এইটারে জব দিয়ে খাও, তোমার আতালে কি গরু বাড়বে? মোটেও বাড়বে না। হয় হয়, হ্যাঁ বাড়বে কেমনে? এই রোম এখন হইলে ইলিশ মাছের ডিম ছাড়ার মৌসুম। অগো ডিম ছাড়তে না দিলে ভবিষ্যতে মাছ ধরবা কমবে গনে, আর খাবা কি পাবা বা কমনে। ও হাউ সুইট, জাতীয় মাছ ইলিশ, আই লাইক ইট। তুমি একটু থামো। ঢাকা থেকে 2 সিটের লেহাপড় হইলে সেই ইংরেজি ফুড হয়, ইংরেজি ছাড়া উনি কথাই কইতে পারে না। এখন ইলিশ মাছ খাওয়া মানা মানা মানা, বুঝছো? এ বেটা যাই নেলাইছে হ্যাঁ তোর খালা ছাড়িয়ে দিলে হাতুড়ে যাইবে না। ও রাইট, ফাইন, চলো কিচেনে যাই, ভেজে ভেজে খাই। ভেজে ভেজে খাই? ভুল আমিই করছি। এই মাছ দেশের লজ্ঞা কত গুরুত্বপূর্ণ। এই মাছ না থাকলে মোরা জাল্লেরা বাঁচমু কেমনে? সংসার চলবে কেমনে? মগো ছেলেমেয়েরা বড় বড় মাছ খাইবে কেমনে? হেইতে এই যে ভুল করছি মুই, এর জন্য যাই মাছ ফেরত দিয়াই গাঙ্গে সব। না, মাছ আর খামো না। হয় হয়, থুতমায় তালা দেন। থুতমা লক।
শ্রোতা বন্ধুরা শুনলেন ইলিশ মাছ সংরক্ষণের সুবিধা নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের অক্টোবর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় সমন্বিত চাষাবাদ। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় সমন্বিত চাষাবাদ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 অক্টোবর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ: ইলিশ শিকার বন্ধ থাকবে কতদিন? অপশন এ 10 দিন, অপশন বি 22 দিন। কুইজটি আবার শুনুন। ইলিশ শিকার বন্ধ থাকবে কতদিন? অপশন এ 10 দিন, অপশন বি 22 দিন। উত্তর পাঠাবেন 15 অক্টোবর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন UK স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন তালতলির নার্গিস। গত সপ্তাহের কুইজ ছিল ধান ক্ষেতের আইলে কি চাষ করা যায়, যার সঠিক উত্তর সবজি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45, পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। কথা
অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাত। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। শ্রোতা বন্ধুরা, আজকের উপকূলের কথা অনুষ্ঠানের আমাদের আলোচনার বিষয় ইলিশ মাছ সংরক্ষণ অভিযান। এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর, বরগুনা। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সকলকে। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন SMS আর ফোন কলের মাধ্যমে। যুক্ত হতে যে নম্বরটিতে আপনি ফোন করবেন 01782973478। আবারও বলছি 01782973478। শ্রোতা বন্ধুরা, এই নম্বরে SMS করেও আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর যুক্ত হয়ে আপনি এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে। সেই সাথে আপনার পরামর্শ কিংবা আপনার মতামত প্রদান করতে পারবেন আমাদের অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব মূল আলোচনায়। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছি আমি ইমরান হোসেন। স্যারের কাছে আমরা প্রথমেই জানতে চাইব মৎস্য সম্পদ সম্পর্কে। মৎস্য সম্পদ দেশের উন্নয়নে কতটা ভূমিকা রাখে বা রাখতে পারে? ধন্যবাদ। মৎস্য সম্পদ আমাদের জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। আমাদের এই দেশ নদী বেষ্টিত দেশ, এখানে প্রচুর নদ নদী আছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় যে আমাদের নদী আছে এবং সাগর আছে, এই সাগর, নদী এবং হাওর, বাওর, বিল এবং পুকুরে মৎস্য চাষ করে আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে এখন অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং বাংলাদেশের প্রোটিনের, আমিষের যে অভাব পূরণ, সেই অভাব পূরণে মৎস্য সেক্টর বিরাট ভূমিকা রাখে আমাদের স্বাস্থ্যগত দিক এবং অর্থনৈতিক দিক। এবং আমরা কিন্তু ইলিশ মাছ কিন্তু বিদেশেও রপ্তানি করা হয়, বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি এর মাধ্যমে। সুতরাং এক কথায় বলতে গেলে মৎস্য সেক্টরে অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। শুধু আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা না করে আমাদের বরগুনা জেলার কথা চিন্তা করি, যেহেতু আমরা বঙ্গোপসাগরের একদমই কোল ঘেঁষে এই জেলার অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে উঠে আসা বিশেষ করে বরগুনা জেলার দুই পাশ দিয়ে দুটি নদী, বিষখালী এবং পায়রা, এবং অন্যদিকে খুলনার দিকে আমাদের বলেশ্বর। তো মাছের ক্ষেত্রে মৎস্য সম্পদে বরগুনা জেলার সম্ভাবনা, মৎস্য সেক্টরে বরগুনা জেলার সম্ভাবনা অনেক। এর কারণ হলো আমাদের সাগর আছে, বঙ্গোপসাগরের কুল ঘেঁষে আমাদের এই প্রিয় বরগুনা জেলা, এবং বরগুনা জেলার দুই পাশে আপনারা জানেন যে দুইটি বড় বড় নদী আছে এবং এই নদীতে এবং সাগরে কিন্তু প্রচুর মাছ আছে। বিশেষ করে এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং নদীতে বিভিন্ন প্রজাতির মাছ আমরা আমাদের জেলে ভাইরা আহরণ করে থাকে। এবং আমাদের মূল বরগুনা যে জন্য আমাদের পরিচিতি মৎস্য সেক্টরে, সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ যেহেতু বঙ্গোপসাগরের কুল ঘেঁষে এবং এখানে অসংখ্য জেলে রয়েছেন যারা সাগরে মাছ ধরেন, ইলিশ আহরণ করেন। এবার আমরা মূল আলোচনায় যাব, সেটি হচ্ছে ইলিশ মাছ সংরক্ষণ অভিযান যেটা চলছে। 12 অক্টোবর যেটি শুরু হয়েছে এবং 2 নভেম্বর পর্যন্ত এটি চলবে। এই 22 দিন ইলিশ মাছ ধরা, খাওয়া, কেনা, বেচা, এমনকি সংরক্ষণ করাও নিষিদ্ধ রয়েছেন। এটির আসলে উদ্দেশ্য কি? ধন্যবাদ ইমরান। আসলে এই মা ইলিশ রক্ষা যে অভিযান বা মৎস্য সম্পদ রক্ষার জন্য আমাদের যে 22 দিন ইলিশ মাছ ধরা নিষেধ, এটার উদ্দেশ্য আমি একটু ব্যাখ্যা করে বলি। যে আমরা ব্যাখ্যাটি শোনার আগে একটি প্রশ্ন হয়তো নিয়ে নিচ্ছি, তারপর আমরা ব্যাখ্যাটি শুনবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, রিয়াজুল ইসলাম, বলুন। হ্যাঁ, শুনছি আমরা, বলুন আপনার প্রশ্নটি করুন। আমি একটু করতে চাই। জি, আমাদের জেলা ভাইদেরকে যদি আমরা প্রশিক্ষণ ট্রেনিং ইম্পর্টেন্ট অফ ইলিশ ফিশ অর্থাৎ ইলিশ মাছের গুরুত্ব সম্পর্কে যদি বুঝাতে পারি, তাহলে আমাদের সংরক্ষণটা আসলে সম্ভব। তাই আমাদের যারা মৎস্য কর্মকর্তা যারা আছেন, তারা যদি জেলেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিষয়টা গুরুত্ব
করে যদি ভালো সুন্দর করে বুঝায় তাহলে আমি মনে করি আমাদের ইলিশ মাছ সংরক্ষণ করতে বেশি সক্ষম হব। জি, আপনাকে ধন্যবাদ। আপনার চমৎকার একটি পরামর্শ এবং এটি সুপারিশ আমরা বলতে পারি। এটি নিয়ে আমরা কথা শুনবো, যেটি নিয়ে আমরা শুরু করেছিলাম, এটির উদ্দেশ্য আমরা ব্যাখ্যা আকারে স্যারের কাছ থেকে। আজকের যে অভিযান চলছে আমাদের, যে মা ইলিশ রক্ষার যে অভিযান, এর গুরুত্ব সম্পর্কে আমি বলতে চাই যে আমরা তো ধান লাগাই খেতে, যে ধান প্রথমে জমি চাষ করি, বীজ বপন করি, ধান বুনে চলে আসি, তারপর নিড়ানি দেই, আমরা 4-5 মাস পরে গিয়ে পাকা ধান কেটে নিয়ে আসি। কিন্তু কোনো কৃষক যদি খেতে লাঙল চাষ না করে, ফসল যদি ধান যদি জমিতে না বুনে 4-5 মাস পরে যদি সে ধান কাটতে যায়, সে ধান পাবে কিনা, ফসল পেতে চায় আদৌ সে পাবে কিনা, তাকে তো সবাই পাগল বলবে যে কিভাবে এটা সম্ভব। কিন্তু আজকে আমরা যদি মা ইলিশকে ডিম ছাড়ার জন্য সুযোগ না দেই, এটা হলো বীজ, এই বীজ যদি আমরা নদীতে বপন না করতে পারি মা ইলিশ রক্ষার, তাহলে কিভাবে আমরা ভবিষ্যতে বা পরবর্তী বছর ইলিশ মাছ পাবো? এটা পরিষ্কার যে আমাদের মা ইলিশকে ডিম ছাড়তে দিতে হবে, যাতে আমরা এই ইলিশ মাছ প্রচুর পরিমাণে পাই, এবং আমাদের জেলে ভাইদের জীবন জীবিকা হলো ইলিশের উপরে। সুতরাং তাদের জন্য, তাদের মঙ্গলের জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। ধন্যবাদ। আমরা উদ্দেশ্য এবং গুরুত্ব একই সাথে দুইটা জায়গা একটু একটু আমরা স্পর্শ করলাম স্যারের কথা। আমরা আরেকটি ফোন নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? রেজাউল করিম। হ্যাঁ, রেজাউল করিম, বলুন। আমরা আমাদের এই বরগুনা থেকে মাছের চাহিদা এই অবস্থিত বাড়বে না? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। এটি নিয়ে আমরা কথা শুনবো। তিনি বলতে চেয়েছেন এই যে বন্ধ রাখা হবে 22 দিন, এরপরে আমাদের যে চাহিদা এটি পূরণ হবে কিনা, বা আমরা বেশি মাছ পাবো কিনা বা বাড়বে কিনা। এটি ধন্যবাদ। আসলে আমি একটু আগে যেটা বলেছিলাম যে মা ইলিশকে আমরা যদি ডিম ছাড়তে দিই, তাহলে ইলিশের যে আমাদের বাচ্চা সেটা উৎপাদন হবে নদীতে অনেক বেশি, এই বাচ্চা বড় হয়ে একদিন বড় ইলিশ হবে। এখন প্রশ্ন হলো যে এই ইলিশ আবার অন্য কোথাও চলে গেলে এই নদীতে সেটা আমরা পাবো কিনা। এখন আপনারা জানেন, অনেকেই হয়তো বা জানেন না যে ইলিশের একটা বৈশিষ্ট্য আছে, যে ইলিশ মাছের যে নদীতে গিয়ে যে ইলিশগুলো ডিম ছাড়বে, ওইখান থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো আবার সাগরে চলে যাবে, এবং পরবর্তীতে এই ইলিশগুলা কিন্তু এই জায়গায় ফেরত আসে। এটা একটা পরিণত হওয়ার পরে এই নদীতেই এবং এই লোকেশনে ফিরে আসে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য ইলিশ মাছের। খুবই চমৎকার। আমরা মানে হয়তো এটি আমিও জানতাম না, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন, যে এমন একটা সিস্টেম, এটি আমি ধরে নিচ্ছি যিনি সৃষ্টিকর্তা তার কাছ থেকেই, যে আমরা যাকে বড় হওয়ার জন্য সুযোগ দিলাম এখানে, সে আবার বড় হয়ে আমার কাছেই আসবে, যাতে আমি তাকে ব্যবহার করতে পারি। চমৎকার, ধন্যবাদ স্যারকে। আমরা আরেকটি কল নিয়ে নেব। হ্যালো, দুঃখিত, লাইনটি কেটে যায়। আপনি আবার আমাদের সাথে চেষ্টা করতে পারেন যুক্ত হয়ে, আপনার কথা আমরা শুনতে চাই। গত বছর আমরা দেখেছি যে আমাদের একটি অভিযান কিন্তু চলেছে, এবং সেটির ক্ষেত্রে সেটির বদৌলতে আমরা ইলিশ মাছের উৎপাদন এবছর বেড়েছে, যেটি আমাদের অভিযোজন কৌশল পর্বের সাক্ষাৎকারে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয় বলছিলেন। সেটি নিয়ে আমরা শুনবো। আর একজন শ্রোতা আমাদের সাথে আছেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি সজীব বলছি। সজীব, কোথা থেকে? রায়ের তাবুক। জি, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আজকে। হ্যাঁ, করেন। এই যে মা ইলিশ সংরক্ষণ, জি, বা এই অবরোধটা চলছে, এই অবরোধ থেকে নদীতে এক ধরনের ওই পুরান জাল ফেলানো হয়। ওই জালে অনেক বাচ্চা পোনা ওগুলো ধরা পড়ে, এবং ধরা পড়লে এগুলো বাজারে চাপলি নামে বিক্রি হয়। চাপলি মাছ বাচ্চা, ওইটা যদি এভাবে বাজারে বিক্রি না হতো, তাহলে তো আমাদের দেশে আরো ইলিশের পর্যাপ্ত ইলিশ পাওয়া যেত। ওই ব্যাপারে কোনো প্রস্তুত করা যায় কিনা? আচ্ছা, ধন্যবাদ। আপনার এটি আসলেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিনি বলতে চেয়েছেন যে এখন তো আমরা ডিম ছাড়তে দিলাম অবরোধের মাধ্যমে, তো এই ডিম ছাড়ার পরে বা মাছটা যখন ছোট একটু বড় হলো, তখন এক ধরনের জাল ব্যবহার করে এটিকে ধরে চাবলি মাছ কিংবা ছোট জাতকা হিসেবে বিক্রি করা, তখন যদি এখনকার মতো পদক্ষেপটা নেওয়া হয়, তাহলে আমরা ওটিকে বড় পাবো। সেটি না হলে কিন্তু এখন বেঁচে গেলেও তখন আর বাঁচতে পারছে না। এটি নিয়ে তিনি
বলেছেন। ধন্যবাদ এটাই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমাদের মা ইলিশ আমরা এত ধরবো না, ডিম ছাড়ার জন্য সুযোগ দিব, কিন্তু ডিম ছেড়ে আমরা যদি আবার ওই পোনা ইলিশটাকে, ছোট ইলিশটাকে, ঝাটকা ইলিশ যেটাকে বলি, সেটা যদি আমরা ধরে ফেলি তাহলে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য বা আমাদের যে লক্ষ্য যে ইলিশের উৎপাদন বাড়ানো সেটা কিন্তু সম্ভব হবে না। আপনারা জানেন যে এর পরবর্তীতে আমাদের এই 3-4 মাস সময় থাকে, এই সময় ঝাটকা ইলিশ আমরা রক্ষার জন্য আমরা অভিযান চালাই। তো এক্ষেত্রে যে আমাদের যে অভিযান সেটা তো আমরা করবোই, পাশাপাশি যদি জেলেরা এই সময় যে সচেতনতা আছে, এই 22 দিনের জন্য কিন্তু জেলেরা মোটামুটি অনেক সচেতন, কিন্তু ঝাটকা ইলিশ নিধনের ক্ষেত্রেও যদি জেলেদেরকে সচেতন আমরা করতে পারি, আমরা চেষ্টা করছি, তাহলে কিন্তু এটা সম্ভব হবে। অর্থাৎ আমরা শুধু নয়, তারা এবং আমরা মিলে এটিকে করা সম্ভব হবে। আরেকটি কল। হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে? জি শামীম, বলুন। একটু জোরে বলতে হবে। হ্যালো, হ্যাঁ আমরা SMS পড়বো, আপনি সাথে থাকেন, আর ফোন কলের পরে আমরা আপনাদের SMS গুলো পড়ছি। ধন্যবাদ যারা SMS এর মাধ্যমে আছেন, আপনারা আমাদের সাথে থাকেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ইলিশ মাছ সংরক্ষণ অভিযান নিয়ে। স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর, বরগুনা। পরবর্তী প্রশ্নে যেতে চাইব, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে শ্রোতাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন পেয়েছি। জেলেরা আমাদের সাথে আসলে একমত কিনা যে তারা মাছ ধরবে না। কিছু জেলে হয়তো একমত না, যারা ধরছে, যাদের জন্য আমাদের অভিযান চলছে, তো সে অন্য যারা আছে তারা মূলত জেলেদের সাথে এটি নিয়ে কথা হয়ে আসলে কি পাওয়া গেছে? জেলেদের সাথে আমরা বিভিন্ন সময় উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে তাদের সাথে কথা বলি। এ পর্যন্ত প্রায় 76টির মতো আমাদের উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে গিয়ে বা জেলেদের পাড়ায় গিয়ে আমরা ছোট ছোট সভা করেছি। 100-150 জেলের সাথে আমরা কথা বলেছি। সেখানে সব জেলেই একমত হয়েছে যে আমাদের যদি এই ইলিশ মাছের উৎপাদন বাড়াতে হয়, নদীতে যদি ইলিশ মাছ আমরা পেতে চাই, তাহলে আমাদের এই যে কর্মসূচি সেটা মেনে নিতে হবে এবং এটা পালন করতে হবে। এবং জেলেরা কিন্তু একমত, ম্যাক্সিমাম জেলেই এখানে একমত। তবে কিছু কতিপয় কিছু জেলে আছে তারা হয়তো বা চেষ্টা করতে পারে যে এটা না মানার জন্য, সেক্ষেত্রে আমরা সেটির জন্য আইনগত ব্যবস্থা আছে। এবং দেখতে পাচ্ছি প্রতিদিনই কোনো না কোনো ভাবে কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি পেতে হচ্ছে জেলেদেরকে, এবং সেই সংখ্যাটি আমরা প্রতিদিন আপনারা শুনছেন শ্রোতা বন্ধুরা, এবং আমরাও এটি জানছি। তো সেই অভিযান নিয়ে আমরা কথা বলবো যে অভিযানগুলো কিভাবে পরিচালনা করা হচ্ছে এবং কি শাস্তিগুলো দেয়া হচ্ছে, কি অপরাধের শাস্তি দেয়া হচ্ছে। তার আগে একটি প্রশ্ন হয়তো আমরা নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি আপনার নামটি বলুন আগে। জি প্রশ্নটি করুন। প্রশ্ন প্রতি বছর অবরোধ অনেক আগে দেওয়া হয়, এবছর পিছিয়ে দেওয়া হলো কেন? হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, অবরোধ, এটা আপনারা যেটা বলতেছেন যে প্রতি বছর আগে দেয়া হয়, এবার পিছিয়ে দেয়া হলো, এটা নিয়ে আসলে বিজ্ঞানী আছে আমাদের যে মৎস্য বিষয়ে যারা গবেষণা করেন, তারা কিন্তু এই বিষয়ে গবেষণা করেন যে ইলিশ মাছ ডিম ছাড়ার কখন সময়। এটা ওই বিভিন্ন নদী বা সাগরে তারা প্রতিদিন ইলিশ মাছ কিনে ওইটা কাটেন, কেটে ডিমটা বের করেন, ডিমের সাইজ মাপেন, মাইক্রোস্কোপে সেটা পর্যবেক্ষণ করেন যে ডিমটা ফোটার সময় হয়েছে কিনা বা কখন ছাড়তে পারে। এবং এটার সাথে অমাবস্যা পূর্ণিমার একটা যোগসূত্র আছে, এই দুইটা ক্যালকুলেশন করে মৎস্য বিজ্ঞানী যারা আছেন তারা এটা নির্ধারণ করেন। সুতরাং তারা এবার নির্ধারণ করছেন যে এই যে 22 দিন এর মধ্যে সর্বোচ্চ ডিম ছাড়বে। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমরা যেটি শুনছিলাম যে কিছু জেলে আছে যারা মূলত এখনো মাছ ধরছেন এবং তারা আসলে সৎ নয়, অসৎ। তাদের কথা শুনবো যে মোবাইল কোর্টগুলো কিভাবে পরিচালনা করা হয়, কি শাস্তি তাদেরকে দিয়ে থাকেন। ইতিমধ্যে অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালনা আপনি নিজেও করেছেন, এবং গতকালকে আমরা জেনেছি যে আমাদের বরগুনার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় তারাও রাতে একদম নদীতে ছিলেন।
তো এই অভিযানের কথাগুলো শুনুন। আপনারা জানেন যে আমরা যারা এই আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাই। আমাদের নদীতে আমরা স্পিড বোট বা ট্রলারে করে অভিযানে যাই। সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং মৎস্য বিভাগের লোকজন থাকেন, এবং আমাদের পুলিশ বিভাগের যারা আছেন তারা থাকেন। এদের সমন্বয়ে আমরা একটা টিম গঠন করি। এই টিমের মাধ্যমে আপনারা জানেন যে মোবাইল কোর্টে আমরা তাৎক্ষণিকভাবে যে কোনো শাস্তি দিতে পারি, এবং এই আইন অমান্য করলে আমরা যেই আইনে শাস্তি দিই সেটা হলো মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন আমাদের আছে। সেই আইনের 4 ধারায় এই অপরাধ সম্পর্কে বলা হয়েছে, এবং 5 ধারায় শাস্তির কথা বলা হয়েছে। 5 ধারায় বলা হয়েছে যদি এই সময় কেউ মাছ ধরে সেক্ষেত্রে তার 2 বছর পর্যন্ত জেল হতে পারে এবং 5,000 টাকা জরিমানা হতে পারে, অথবা উভয় দণ্ড, মানে 2 বছর জেলও হতে পারে এবং 5,000 টাকা জরিমানা হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধুরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছেন। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস। আর এতে মাঠ পর্যায়ে সহযোগী হিসেবে রয়েছেন লোকবেতার সহ উপকূলীয় আরো 4টি রেডিও। একজন বন্ধু খুব বারবার আমাদেরকে ফোন দিচ্ছেন, আমরা তার ফোন কলটি নেওয়ার চেষ্টা করছি এবং তার প্রশ্ন জিজ্ঞাসা কিংবা মতামত সেটা আমরা শুনতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আপনার নামটি বলে একটু জোরে বলুন। আমার স্বামী জি, ইলিশ মাছ বাংলাদেশে পালন করে। হ্যালো, আমরা চেষ্টা করেছি আপনার প্রশ্নটি শোনার জন্য। আমরা হয়তো আপনাদের সাথে আছি, চেষ্টা করবো আবারও আপনাকে নেওয়ার জন্য। এরপরে আমরা জানতে চাইবো স্যারের কাছে যে আমরা তো অভিযান এবং শাস্তি এই বিষয়গুলো, এবং আমরা শুনলাম যে অনেক জেলে একমত, অনেকে একমত নয়। এই 22 দিন জেলেরা মাছ ধরবেন না, তারা নদীতে যাবেন না, তো তারা আসলে যেহেতু মাছের উপরে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা আসলে কি খাবেন, বিকল্প কি ব্যবস্থা সরকারের পক্ষ থেকে রয়েছে, কি উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা যেটা জেনেছি সেটি সম্পর্কে বিস্তারিত শুনবো। জেলেদের এই 22 দিন যে জেলেরা মাছ ধরবে না, সেজন্য বিকল্প হিসাবে সরকার প্রতিটি জেলের জন্য, যারা নিবন্ধিত জেলে, প্রত্যেককে 20 কেজি করে চাল ইতিমধ্যে আমরা বরাদ্দ পেয়ে গেছি, এবং ইউনিয়ন পর্যায়ে আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি, এবং সেটা শীঘ্রই বিতরণ হবে জেলেদের মাঝে। এছাড়া জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য আরো কিছু প্রকল্প সামনে আসবে। ধন্যবাদ জানাচ্ছি। এটি আসলে কিভাবে আপনারা দিয়ে থাকেন, জেলেদের তালিকাটা আসলে কিভাবে হয়েছে, এবং তালিকার বাইরে যারা আছেন তারা আসলে এটি পেয়ে থাকেন কিনা? জেলে হিসাবে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়, পরবর্তীতে সেই আবেদনগুলো যাচাই বাছাই করে জেলেদেরকে একটা কার্ড দেওয়া হয়। এই কার্ডগুলো তৈরি হয়, সেটা জেলে নিবন্ধন হয়ে গেলে কার্ডগুলো কেউ যদি বাদ পড়ে থাকে তাহলে পরবর্তীতে এই তালিকা যখন হালনাগাদ হয় তখন তারা আবেদন করলে আবার সেটাকে হালনাগাদ করা হয়, এবং এই তালিকাভুক্ত জেলে যারা তারা এই সুবিধা পেয়ে থাকেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের শামীম সাহেব তিনি একটু আগে যে প্রশ্নটি করলেন, আমরা SMS এ সেই প্রশ্নটি তার দেখতে পাচ্ছি, যেটি নিয়ে আমরা প্রথম প্রশ্নটি আমি স্যারকে করেছিলাম, প্রথম উত্তরটি আমরা এটি নিয়ে করেছিলাম যে ইলিশ মাছ বাংলাদেশের কতটুকু ভূমিকা রাখে। আমরা অবশ্য মৎস্য সম্পদ নিয়ে কথা বলেছি, পরবর্তীতে ইলিশ মাছ নিয়েও এটি নিয়ে কথা হয়েছে যে ইলিশ মাছ দেশের বাইরেও এটি পাঠানো হয়, এবং আমাদের যারা ইলিশ মাছ ধরছেন যে জেলেরা রয়েছে তারা এটি দিয়ে জীবিকা নির্বাহ করছেন, তাদের প্রতিদিনের আহার, খাওয়া, বসবাস করা, জীবিকা নির্বাহ, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো সবকিছু কিন্তু এই ইলিশের উপরে নির্ভর করছে, এবং এটি যারা এই ব্যবসার সাথে জড়িত, যারা এটিকে বাইরে পাঠাচ্ছেন সবার ক্ষেত্রে, এবং এটির একটি অংশ কিন্তু আমাদের দেশের যে রয়েছে সেটির সাথে একটা রেমিটেন্সে আমাদের যুক্ত হচ্ছে। আমার মনে হচ্ছে যে আপনি প্রথম উত্তরটি এবং আমার কথাগুলোতে মোটামুটি বুঝতে পেরেছেন। যেহেতু সময় আমাদের কম, আমরা বিস্তারিত আর গেলাম না। আমরা স্যারের কাছে এবারে শুনতে চাইব, শুধুমাত্র প্রশাসন নয়, সকলের সচেতনতা এবং সকলের সম অংশগ্রহণই সম্ভব ইলিশ মাছ সংরক্ষণ করা। ধন্যবাদ। আসলে শুধুমাত্র আইন প্রয়োগ করে বা প্রশাসনিক যে কর্মকাণ্ড বা প্রশাসনের পক্ষে কিন্তু এই মৎস্য সম্পদ বা ইলিশ যে সম্পদ সেই সম্পদ রক্ষা করা সম্ভব নয়। এর কারণ আপনারা জানেন যে এখন বর্তমানে মাছ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন
সবকিছুই নিষিদ্ধ। সুতরাং মাছ ধরার সাথে জড়িত হলো জেলে, ক্রয় বিক্রয় যারা করেন তারা জড়িত আছে, এখানে ভোক্তা যারা ইলিশ মাছ খায় তারা জড়িত আছে, দোকানদার জড়িত আছে, আড়ত মালিক তারা জড়িত আছে, এবং এটা সংরক্ষণের জন্য বরফ মালিক সমিতি, ট্রলার মালিক সমিতি এবং সর্বোপরি সাধারণ মানুষ সকলেই জড়িত। এবং সকলে সচেতন যদি না হয় এবং সকলের যদি সহযোগিতা না থাকে তাহলে কিন্তু এই প্রকল্প সফল হবে না। সুতরাং আমাদের এই জেলেদের যে জীবন জীবিকার যে প্রধান উৎস সেই ইলিশ মাছকে রক্ষা করতে হলে আমাদের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমরা তো আছি, এবং যারা জেলে ভাই বোন আছে এবং যারা এর সাথে জড়িত সকলকে মিলে আমরা যদি কাজ করি তাহলে বাংলাদেশের যে মৎস্য সেক্টর বিশেষ করে ইলিশের উৎপাদন অনেক বেড়ে যাবে। আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো, প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা কিন্তু অর্জন করতে পারবো। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমরা সর্বশেষ ফোন কলটি নিচ্ছি, এরপরে আমরা আর আপনাদের সাথে যুক্ত হতে পারবো না। হ্যালো, পাথরঘাটা থেকে আকাশ, যেখানে ইলিশ মাছের কি বলে যে একটি বড় জায়গা। জি বলুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে পরবর্তী অনুষ্ঠানে আবার ফোন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে হচ্ছে পাথরঘাটা তো খুব দূরে, যে কারণে আপনি এর আগে আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই। ধন্যবাদ তবু আপনাকে ফোন করার জন্য। আমরা শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন থাকবে আজকের অতিথি, যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর, বরগুনা। এই ইলিশ মাছ সংরক্ষণ কিংবা এই অভিযান বাস্তবায়ন এবং সর্বোপরি ইলিশের উৎপাদন বাড়ানো, জেলেদের ভাগ্য পরিবর্তন, আমাদের দেশের উন্নয়নে এটির ছোঁয়া লাগানো, সব ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে। এবং একটু আগে আমরা যে কথাটি শুনলাম, জেলেদের উদ্দেশ্যে আসলে এটি নিয়ে কি বলার, সাধারণ মানুষের উদ্দেশ্যে এটি নিয়ে আসলে কি বলার। আমরা যদি আরো আমাদের অর্ধেকের বেশি দিন বাকি রয়েছে, তো আমরা যদি সফল হতে চাই, সকলের আসলে কি সদিচ্ছা বা গুরুত্বপূর্ণ অংশগ্রহণটা কতটুকু প্রয়োজন, আপনার তাদের প্রতি প্রত্যাশা আহ্বান? জেলে ভাইদের প্রতি আমার একটাই কথা, সেটা হলো যে আমাদের 22 দিন যে মাছ ধরা বন্ধ আছে এটা কিন্তু আপনাদের জন্য। এটা বুঝতে হবে, এই মাছ নদীতে যখন বড় হবে তখন এই মাছ আপনারাই ধরবেন, আপনারা বিক্রি করবেন, আর্থিকভাবে লাভবান হবেন। এখানে প্রশাসনের কেউ বা সরকারের কেউ কিন্তু মাছ ধরতে যাবে না। সুতরাং আপনাদের জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে, এবং আপনারা যদি এভাবে আমাদের সহযোগিতা করেন এবং সকলে মিলে যদি আমরা এই ইলিশ সম্পদ রক্ষা করতে পারি তাহলে কিন্তু আপনাদের যে জীবনযাত্রার মান সেটা বাড়বে, যে আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। সরকারের যে উদ্দেশ্য আপনাদের জীবনযাত্রার মান বাড়ানো, সেটা কিন্তু সম্ভব হবে। ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমাদের স্টুডিওতে আজকের যিনি অতিথি হিসেবে রয়েছেন আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর, বরগুনা। আমরা তার গুরুত্বপূর্ণ আলোচনা এবং কথা শুনলাম। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 মিনিটে এবং পুনঃপ্রচারিত হয় সোমবার বিকাল 3:45 মিনিটে আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। ফাহাদ ভূতমারা থেকে SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি কুইজে অংশ নিয়েছেন। শামীম SMS করেছেন, গোলাম রাব্বি SMS করেছেন, রিপন সোনাতলা থেকে SMS করেছেন, তারা কুইজে অংশ নিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি SMS এর মাধ্যমে যুক্ত থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন এবং খুবই ব্যস্ততা যারা থাকেন এবং তাদের মধ্য থেকে তাকে আসলে একজনকে আমরা ধরতে পারি যিনি আসলে আমাদের একটি উপজেলার সার্বিক দায়িত্বে থাকেন। তো সব বিষয়ে সব ব্যস্ততার মাঝখান থেকে একটু সময় করে আমাদের উপকূলের কথা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য শ্রোতা বন্ধুরা এবং উপকূলের কথা অনুষ্ঠান এবং লোকবেতারের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ইমরান আপনাকে এবং আপনার সহযোগী যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ লোকবেতার এবং তার সকল কলাকৌশলী সকলকে। প্রিয় শ্রোতা, বিদায় নেব এখনই। বিদায় নেবার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন।
অনলাইন সম্পাদনায় ছিলেন ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মনির হোসেন কামাল। আগামী রবিবার আবারও আপনাদের প্রিয় লোকবেতারে কথা হবে, সেই প্রত্যাশায়, সেই কামনায় আসুন আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই যে মৎস্য সম্পদ রক্ষা করব, সেই সাথে ইলিশ রক্ষা করব। ইলিশের যে মাছ অর্থাৎ মা মাছ, সেটিকে আমরা ডিম ছাড়তে সহযোগিতা করব। 22 দিন আমরা মাছ ধরব না এবং পরবর্তীতে আমরা ইলিশের উৎপাদন বাড়িয়ে আমরা দেশের উন্নয়ন তথা জেলেদের উন্নয়নে সচেষ্ট থাকব। ধন্যবাদ সবাইকে, সেই সাথে আপনাদের সকলের শুভকামনায় আজকের মতো আমাদের আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি।